খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এভাবে কথা হয় না, মুখোমুখি বসো, কুণালকে সাফ জানান শুভেন্দু। তারপরেই বৈঠকে মমতাপন্থী 5 টিএমসি বিধায়ক। বাংলায় ল্যান্ড জিহাদ, বাজেট ভাষণে রাজ্যপালের শঙ্কা, অনুপ্রবেশে বদলাচ্ছে জনবিন্যাস। ক্রীড়ামন্ত্রীর ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক, এবার কি ডালমিয়া পুত্রের পাল্টা চাল, উত্তর খুঁজছে ময়দান। যোগা দিবস নিয়ে হাইকোর্টে বিতর্ক, ভ্যালেন্টাইন্স ডে ভুলে গেলেন, বিকাশ ভট্টাচার্যকে প্রশ্ন অমৃতা সিনহার। 5000 পাথর গিজগিজ করছিল গল ব্লাডারে, গুনে গুনে বের করলেন বাঙুরের ডাক্তারবাবু। কি করে হয় এমন? হু হু করে কমলো সোনার দাম, লক্ষ্মীভারে বিরাট সুখবর। কলকাতায় কত হলো 22 ক্যারেটের দর? বিরোধী দলনেতা ঋতব্রতই, আমরা অন্তর্বর্তী নির্দেশ চেয়েছিলাম, সেটা হয়নি, আদালত জানালেন কল্যাণ। আরও বিপাকে জাহাঙ্গীরের স্ত্রী, অস্ত্র বিস্ফোরক আইনে মামলা। আমার সিঁদুর রক্ষা করলেন, ফলতায় শুনলেন শুভেন্দু। কংগ্রেসে মিশে যাওয়ার ছক উদ্ভবের, স্পিকারের কাছে বিস্ফোরক দাবি 6 বিদ্রোহী সাংসদের, সংকটে উদ্ভব। ভাগ উদয়ন ভাগ, উড়ে এলো ডিম, পড়ল জুতোর বাড়ি, হেলমেটে পড়েও হলো না রক্ষা। এক মাসেই কোষাগারে 72 কোটি। বীরভূমের পাথর শিল্পে বিপুল দুর্নীতির অভিযোগ বিজেপির। রাজ্যসভার 3 আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে। সামনে একটা ট্রাক, পিছনে একটা ট্রাক, গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হলো বিজেপি নেতাকে। শুভেন্দুর ফলতা সফরের পরেই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে সুশান্ত। মমতার বোনের বাড়িতে সিআইডি, অভিষেকের ওপর পিসির বাড়িতে প্রায় 1 ঘন্টা চলল অভিযান। টিকিট পাননি বিধানসভায় সেই 16 প্রাক্তন বিধায়ককে ডেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। বিধানসভার করিডোরে নতুন সমীকরণ, শুভেন্দুর ঘরে মমতাপন্থী 5 বিধায়কের বৈঠক ঘিরে জল্পনা। আরজি করে ফের কলঙ্ক, তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার সিআইএসএফ জওয়ান। মোদির যোগ দিবসের অনুষ্ঠানে 7 দিন বন্ধ রেড রোড, নগরপালকে বড় নির্দেশ হাইকোর্টের। ভাগ উদয়ন ভাগ, প্রিজন ভ্যানে জুতো ডিম বৃষ্টি, হেলমেট পরেই আদালতে প্রাক্তন মন্ত্রী। ধাক্কা কালীঘাটের, হাইকোর্টের নির্দেশে ঋতব্রতই বিধানসভার বিরোধী দলনেতা। অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ হিংসা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব কুণালদের। দাম্পত্য কলহের জের, স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর। ভর্তি হাসপাতালে। দীর্ঘদিন ফ্রিজে ডিম রাখেন, ভালো আছে না পচে গিয়েছে বুঝে যান এই 4 উপায়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই রাজ্য রাজনীতির অন্তরে এক তাৎপর্যপূর্ণ বৈঠক শুরু হলো। রাজ্যপালের ভাষণের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে তার সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলের মমতাপন্থী 5 প্রভাবশালী নেতা ও বিধায়ক। সেই বৈঠকে রয়েছেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব এবং রহিম বক্সি। দলের স্বার্থে এবং কর্মীদের পাশে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছেন তারা। বৈঠকের প্রেক্ষাপট, কদিন আগেই বেলেঘাটের প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার গ্রেপ্তার হন। এরপরই কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে একটি বার্তা পাঠিয়ে স্পষ্ট জানান যে রাজ্যের তৃণমূলের সাধারণ নেতা ও কর্মীদের ওপর পুলিশে হয়রানি অবিলম্বে থামানো দরকার। সত্যিকারের কোনো অপরাধ থাকলে সেখানে বলার কিছু নেই, কিন্তু বহু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে হেনস্থা করা হচ্ছে। এই বার্তার জবাবে মুখ্যমন্ত্রী পাল্টা জানান, এভাবে বাদানুবাদ না করে মুখোমুখি আলোচনা হওয়া প্রয়োজন। 18 জুন বিধানসভার অধিবেশন শুরুর দিন রাজ্যপালের ভাষণের পর এই বিষয়ে কথা হতে পারে বলে তিনি জানান। কুণাল ঘোষও এই প্রস্তাবে সম্মতি দেন। এরই মধ্যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার করা হলে পরিস্থিতি কিছুটা জটিল হয়। কুণাল ঘোষ নিজেই উদ্যোগী হয়ে মুখ্যমন্ত্রীকে খবর পাঠান এবং সৌজন্যমূলকভাবে পুরনো
পিএসও টিমকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রীও। তাতে ইতিবাচক সাড়া দেন এবং বৃহস্পতিবার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়। বৈঠকের মূল আলোচ্য বিষয় দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ঘরে চলা এই বৈঠকে মূলত 4টি জরুরি বিষয়ে আলোচনা হচ্ছে। নেত্রীর পুরনো নিরাপত্তার টিমকে ফিরিয়ে আনা, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এমন কোনো অনুরোধ করতে বলেননি। জেলায় জেলায় তৃণমূলের সাধারণ নেতা কর্মীদের ওপর হামলা এবং বিভিন্ন মামলায় পুলিশি হয়রানি বন্ধ করা, বিকল্প পুনর্বাসন ছাড়া বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অবিলম্বে থামানো এবং তাদের কিছুটা সময় দেওয়া, এর পাশাপাশি কিছু জরুরি পরিষদীয় বিষয় নিয়েও আলোচনা চলছে। বৈঠকে উপস্থিত নেতারা স্পষ্ট করে দিয়েছেন তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। তবে নির্দিষ্ট কিছু জনমুখী ইস্যুতে দল ও মানুষের স্বার্থেই তারা আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে বসেছেন। অসংরক্ষিত আন্তর্জাতিক সীমান্তের কারণে রাজ্যের জনবিন্যাস অনেকটাই বদলে গিয়েছে। এই আবহে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সুরই শোনা গেল রাজ্যের RN রবির বক্তব্যে। আজ বৃহস্পতিবার থেকে বিধানসভায় শুরু হলো বিজেপির প্রথম বাজেট অধিবেশন। সেই বক্তব্যে রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা শোনা যায়। তবে অনুপ্রবেশের কারণে যে বাংলার জনবিন্যাস বদলেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল রবি। অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পাল্টে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলির। জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ। বঙ্গপ্রচারে এসে বারবার এই ইস্যুতে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি নরেন্দ্র মোদীর বক্তব্যে বারবার উঠে এসছে অনুপ্রবেশের কথা। এদিন বিধানসভায় রাজ্যপাল জানান, অনুপ্রবেশের কারণে জনবিন্যাস ক্রমশ বদলেছে, যদিও অনুপ্রবেশ রুখতে দ্রুত ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যপাল রবি বলেন, সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে, এজন্য জমিও বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। রাজ্যপালের কথায় রাজ্যের নিরাপত্তা এবং সুরক্ষায় অগ্রাধিকার। পাশাপাশি জনগণনা যে খুবই গুরুত্বপূর্ণ তাও এদিন রাজ্যপাল RN রবির বক্তব্যে উঠে আসে। উল্লেখ্য, অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পাল্টে যাচ্ছে সীমান্তবর্তী অঞ্চলগুলির। জাতীয় নিরাপত্তার জন্য তৈরি হয়েছে বড়সড় চ্যালেঞ্জ। বঙ্গপ্রচারে এসে বারবার এই ইস্যুতে সুর চড়ান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যেও বারবার উঠে এসছে অনুপ্রবেশের কথা। তবে রাজ্যে পালাবদলের পরেই দ্রুত সীমান্ত এলাকা সিল করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিসাব শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই সীমান্তে কাঁটাতার দিতে পর্যাপ্ত জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, অনুপ্রবেশ রুখতে করা আইন কার্যকর হয়েছে, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিদের আর আদালতে তোলা যাবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং বাংলাদেশে পুশব্যাক করা হবে। এরপরেই সীমান্ত এলাকায় বাংলাদেশে ফিরে যাওয়ার ভিড় দেখা যায়। এই আবহেই আগামী 1 আগস্ট থেকে জনগণনার কাজ শুরু হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এদিন জনবিন্যাস বদল নিয়ে রাজ্যপালের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে গিয়েছিলেন যোগ দিবসের সব প্রস্তুতি খতিয়ে দেখতে। সেখানে দেখা যাচ্ছে অভিষেক ডালমিয়াকে ক্রীড়ামন্ত্রী ফেসবুক পোস্টে উজ্জ্বল অভিষেক। তার কয়েক ঘন্টা আগেই অভিষেকের পাল্টা ক্রীড়ামন্ত্রীকে চিঠি দেন CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, ডালমিয়ার ছবি কি তাহলে ইঙ্গিতপূর্ণ? উত্তর খুঁজছে ময়দান। খেলাগুলোয় দুর্নীতি রুখতে জিরো টলারেন্সের আবেদন প্রাক্তন CAB সভাপতি অভিষেক ডালমিয়ার। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে চিঠি অভিষেকের। বাংলার খেলাধুলো বিশেষত ক্রিকেটের দুর্নীতি বন্ধ করার জন্য আবেদন। খেলাধুলার উন্নতিতে ময়দানে স্বচ্ছতা আনতে খেলোয়াড়, কোচ, পরিবারের সদস্যদের জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করার আবেদন ডালমিয়ার। ক্রীড়ামন্ত্রীর কাছে অভিষেক আবেদন করেন একটি হেল্পলাইন নম্বর চালু করা হোক, যেখানে খেলোয়াড়, তাদের পরিবারের সদস্য, ময়দানের শুভানুধ্যায়ীরা পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে পারবেন। তিনি CAB প্রশাসনে থাকার সময় যে দুর্নীতিতে সঙ্গে অপসীন ছিলেন সেটাও চিঠিতে লেখেন অভিষেক। ক্রীড়ামন্ত্রীকে পাঠানোর পাশাপাশি চিঠিটি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন কিংবদন্তি ক্রিকেট প্রশাসক প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র। CAB-তে এবার প্রকাশ্যে রাজনীতি, প্রকাশ্যে সৌরভ বনাম অভিষেক ডুয়েল। এতদিন ঢাক ঢাক গুড়গুড় থাকলেও এবারে প্রকাশ্যে লড়াই। কয়েকদিন আগে ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি আটকাতে ক্রীড়ামন্ত্রীকে চিঠি দেন প্রাক্তন CAB সভাপতি অভিষেক ডালমিয়া, যদিও সেখানে CAB-র নাম আলাদাভাবে উল্লেখ করেননি অভিষেক। এবারে ক্রীড়ামন্ত্রীকে পাল্টা চিঠি, CAB-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আরও 4 পদাধিকারীর সই ওই চিঠিতে। CAB-র দেওয়া চিঠিতে আলাদাভাবে অভিষেক ডালমিয়ার বিরুদ্ধে নাম উল্লেখ।
সিএবির ভাবমূর্তিতে অবশ্য কোনো প্রশ্ন নেই, আগেভাগেই জানালেন সৌরভ। এদিকে রাজ্যে রয়েছে যোগ দিবসে মেগা ইভেন্ট। কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। ক্রীড়া জগতের 1000 জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে মেগা দিবসের অনুষ্ঠানে। পাশাপাশি দেশ বিদেশের আমন্ত্রিতরাও উপস্থিত থাকবেন আগামী 21শে জুন রেড রোডে যোগা দিবসের মেগা ইভেন্টে। তার আগে আজ সাজো সাজো রব রেড রোড জুড়ে। রেড রোডের শুরুতেই থাকছে সুবিশাল মঞ্চ, 8 ফুট উচ্চতা, দৈর্ঘ্য 60, প্রস্থ 48 মাপের মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগা দিবসে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি রেড রোডের দুপাশে সবুজ ঘাসের গালিচার ওপর থাকবে কার্পেট বিছানো, যেখানে আমন্ত্রিত সাধারণ মানুষ সকলেই যোগা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। নিরাপত্তা এবং প্রস্তুতির দিক খতিয়ে দেখতে তৎপর প্রশাসন। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রাজ্য সরকারের একটি নির্দেশিকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নবান্ন থেকে সরকারি কর্মীদের যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশিকার বৈধতা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করেছে কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার মামলার শুনানিতে যোগা দিবস নিয়ে তর্ক বিতর্কের মাঝেই বিচারপতি অমৃতা সিনহার একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। যোগা দিবসের নির্দেশিকা নিয়ে হাইকোর্টে শুনানি। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে গত 14 জুন মুখ্য সচিবের দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে রাজ্যের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক কর্মী এবং সাম্মানিক ভিত্তিক কর্মীদেরও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয়। শুনানির সময় রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, নির্দেশিকায় কোথাও যোগা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্যতামূলক বলা হয়নি। তার দাবি, এটি মূলত একটি সচেতনতামূলক কর্মসূচি। তিনি আরও বলেন, গত বছর অন্ধ্রপ্রদেশে প্রায় 3 কোটি মানুষ যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ সেই রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এবার এর জবাবে বিচারপতি অমৃতা সিনহা বলেন, কোনো প্রতিযোগিতায় যাবেন না। আদালত জানিয়েছে শুক্রবার আবার মামলার শুনানি হবে। সেদিন রাজ্যের বিস্তারিত বক্তব্য শোনা হবে। এদিন মামলাকারী পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে বলেন, এখন নানা ধরনের দিবস পালিত হয়, যেমন মাদার্স ডে, ফাদার্স ডে। এই প্রসঙ্গে বিচারপতি অমৃতা সিনহা হালকা মেজাজে মন্তব্য করেন, আপনি ভ্যালেন্টাইন্স ডের কথা কীভাবে ভুলে গেলেন? উল্লেখ্য, 14 জুন জারি হওয়া নির্দেশিকায় সরকারি কর্মীদের যোগা দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলা হয়েছিল। সেই নির্দেশিকাকে কেন্দ্র করেই বর্তমানে হাইকোর্টে আইনি লড়াই চলছে। আগামী শুনানিতে রাজ্যের অবস্থান আরও স্পষ্ট হতে পারে। গলস্টোন বা পিত্তথলির পাথরের অস্ত্রোপচার এখন আর খুব অস্বাভাবিক ঘটনা নয়। পেটে ছোট ছোট ছিদ্র করে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন হয়, রোগীও দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তাই গলস্টোন অপারেশন শুনলে অনেকেরই মনে কিছুটা স্বস্তি আসে। কিন্তু যদি জানা যায় একজন রোগীর পিত্তথলির ভেতরে জমে রয়েছে হাজার হাজার পাথর, সংখ্যাটা আবার 1-2 হাজার নয়, প্রায় 5000। শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এমনই এক বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকল কলকাতার MR বাঙুর হাসপাতালের সার্জন ডক্টর নিলয় নারায়ণ সরকার ও তার টিম এক 57 বছর বয়সী রোগীর পিত্তথলি থেকে গুনে গুনে প্রায় 5000 পাথর বের করেছেন। রোগী দক্ষিণ কলকাতার হরিদেবপুরের বাসিন্দা এবং পেশায় একজন আইনজীবী। সব কিছুর শুরু প্রায় 3 মাস আগে। হঠাৎ করেই তীব্র পেটের যন্ত্রণা শুরু হয় এবং ওই ভদ্রলোকের চিকিৎসকের পরামর্শে একাধিক পরীক্ষা করা হলে ধরা পড়ে তার গল ব্লাডারে একাধিক স্টোন রয়েছে। তবে ঠিক কতগুলি পাথর রয়েছে তা কোনো পরীক্ষাতেই স্পষ্টভাবে বোঝা যায়নি। পরবর্তীতে আরও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে অস্ত্রোপচারের দিন নির্ধারণ করা হয়। পরিকল্পনা ছিল সম্পূর্ণ সাধারণ গলস্টোন অপারেশনের মতোই, কিন্তু অপারেশন থিয়েটারে গিয়ে চিকিৎসকদের হলো এক বিরল অভিজ্ঞতা। ডক্টর নিলয় নারায়ণ সরকার জানান, রোগীর ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়েছে। 4টি ছোট্ট ছিদ্র করে সম্পূর্ণ অজ্ঞান হওয়া অবস্থায় অপারেশন করা হয়। মূল অস্ত্রোপচারের কাজ শেষ করতে সময় লাগে মাত্র 20 মিনিট, কিন্তু তারপরেই সামনে আসে আসল বিস্ময়। পাথর বের করেছি তো করেই চলেছি, একটা দুটো নয়, অসংখ্য। শেষ পর্যন্ত গুনে দেখা গেল প্রায় 5000 পাথর বেরিয়েছে।
বললেন ডক্টর সরকার। পাথরগুলো বের করে আলাদা করতে এবং গুনতে আরও প্রায় 30 মিনিট সময় লেগেছে চিকিৎসকদের। অপারেশনের শেষে সম্পূর্ণ পরিষ্কার করে পিত্তথলিটি শরীর থেকে বাদ দেওয়া হয়। অস্ত্রোপচারের পর পাথরগুলিকে একসঙ্গে রাখা হলো। দৃশ্যটি ছিল অবাক করার মতো। দূর থেকে দেখলে মনে হচ্ছিল কাপড়ের ওপর ছড়িয়ে রাখা হয়েছে অসংখ্য খড়কুটো বা ছোট ছোট নুড়ি পাথর। চিকিৎসকদের মতে গলস্টোন রোগীদের ক্ষেত্রে ছোট ছোট দানার মতো পাথর অনেক সময় দেখা যায়, তবে সাধারণত সেই সংখ্যা 10 থেকে 12টির মধ্যে সীমাবদ্ধ থাকে। কখনো কখনো সংখ্যা কিছুটা বেশি হতে পারে, কিন্তু হাজার হাজার পাথর একসঙ্গে পাওয়া অত্যন্ত বিরল ঘটনা। ডক্টর সরকার জানান, 1 লাখ রোগীর মধ্যে হয়তো একজনের ক্ষেত্রে এমন ঘটনা দেখা যেতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো, এই রোগীর পাথরগুলো গুঁড়ো ধরনের হলেও আকারে তুলনামূলকভাবে বেশ বড় ছিল। সাধারণত এ ধরনের পাথর এত সূক্ষ্ম হয় যে আলাদা করে বের করা সম্ভব হয় না, কিন্তু এই রোগীর ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা ছিল। চিকিৎসকদের মতে আধুনিক ইমেজিং টেস্টেও পিত্তথলির ভেতরে ঠিক কতগুলি পাথর রয়েছে তা নির্ভুলভাবে জানা যায়, সবসময় সম্ভব হয় না। এই রোগীর ক্ষেত্রেও পরীক্ষায় একাধিক স্টোনের উপস্থিতি ধরা পড়েছিল, কিন্তু সংখ্যাটা যে কয়েক হাজার হতে পারে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। অপারেশনের সময় পিত্তথলি খুলে পাথর বের করতে গিয়ে চিকিৎসকেরা প্রকৃত পরিস্থিতি বুঝতে পারেন। গলস্টোনের পেছনে একাধিক কারণ কাজ করছে। চিকিৎসকদের মতে যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, যারা পর্যাপ্ত জল পান করেন না, অতিরিক্ত মাংস খান, দীর্ঘক্ষণ খালি পেটে থাকেন অথবা নিয়মিত উপবাস করেন, তাদের ক্ষেত্রে গলস্টোন হওয়ার ঝুঁকি বেশি। এই রোগীর ক্ষেত্রেও দীর্ঘক্ষণ না খেয়ে থাকার অভ্যাস ছিল বলে জানা গেছে। এছাড়া মহিলাদের মধ্যে গলস্টোনের প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এর অন্যতম কারণ হরমোনজনিত বিভিন্ন পরিবর্তন, যা পিত্তরসের গঠনে প্রভাব ফেলতে পারে। চিকিৎসকদের মতে এমআর বাঙুর হাসপাতালের আধুনিক পরিকাঠামো, উন্নত ল্যাপারোস্কোপিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে এই সূক্ষ্ম ও বিরল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। বর্তমানে রোগী সুস্থ আছেন এবং অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। চিকিৎসকদের মতে পেটে বারবার ব্যথা, বিশেষ করে ডান দিকের ওপরের অংশে ব্যথা, বমিভাব বা হজমের সমস্যা হলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ কখনো কখনো সাধারণ মনে হওয়া উপসর্গের আড়ালেই লুকিয়ে থাকতে পারে এমন বিরল চমক। সোনার দামে বড়সড় স্বস্তি মধ্যবিত্তের। আজ লক্ষ্মীবারে হলুদ ধাতুর দর নিম্নমুখী। এখনও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে 22 ক্যারেটের দর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও সোনার দাম এখনও চড়তে শুরু করেনি। বিয়ের মরশুমের আগে সোনার গয়না কেনার এটাই সুবর্ণ সুযোগ বলে দাবি ওয়াকিবহল মহলের। এক নজরে দেখে নিন আজ 18 জুন বৃহস্পতিবার কোন শহরে সোনার দাম কত। কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,000 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,100 টাকা। দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,650 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,250 টাকা। মুম্বাইয়ে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,500 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,100 টাকা। আহমেদাবাদে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,550 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,150 টাকা। পুনেতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,500 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,100 টাকা। জয়পুরে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,650 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,250 টাকা। বেঙ্গালুরুতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,500 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,100 টাকা। লখনৌতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,650 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,250 টাকা। চেন্নাইতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,500 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,100 টাকা। গুরুগ্রামে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,650 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,250 টাকা। ভুবনেশ্বরে
10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,500 টাকা, 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,100 টাকা। পাটনায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,550 টাকা, 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,150 টাকা। হায়দ্রাবাদে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,38,500 টাকা, 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,51,100 টাকা। বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু স্পিকার প্রস্তাব কার্যকর করেননি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেন। বুধবার ওই মামলার শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রায় ঘোষণা হলো হাইকোর্টে। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে হস্তক্ষেপ নয়, বৃহস্পতিবার এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অন্তর্বর্তী নির্দেশ চেয়েছিলাম, সেটা দেয়নি আদালত, তবে মামলা অ্যাডমিশন করেছে কোর্ট। শুনানি রেখেছে জুলাই মাসে। হলফনামা দেওয়ারও নির্দেশ দিয়েছে। ঋতব্রতের পক্ষে সওয়াল আদালতে করেছেন আইনজীবী জয়দীপ কর। ঋতব্রতের কাছে 58 জন বিধায়কের সমর্থন রয়েছে। ঋতব্রতের যুক্তির বিরোধিতা করেন শোভনদেবের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিরোধী দলনেতা কে হবেন তার রাজনৈতিক দল ঠিক করে। বিধায়ক দলের সংখ্যাগরিষ্ঠতা সেখানে বিবেচ্য হতে পারে না। কিছু বিধায়ক আলাদা গোষ্ঠী তৈরি করে দলের সিদ্ধান্ত বদলে দিতে পারেন না বলে দাবি করেছেন কল্যাণ। বিধানসভা নির্বাচনে এবার 80টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সেই হিসাবে তারাই রাজ্যের প্রধান বিরোধী দল। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছিলেন শোভনদেবকে। সেই স্পিকারকে জানিয়ে গত 9ই মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনো পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে। দলবিরোধী কাজের জন্য 1 জুন বহিষ্কার করা হয় ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে। এরপর 3 জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে নেওয়ার তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন শোভনদেব। তবে স্পিকারের সিদ্ধান্তের ওপর বৃহস্পতিবার কোনো হস্তক্ষেপ করল না আদালত। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও জানিয়েছেন, আগামী 28শে জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।